মেয়েটি ছিল একটি জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী। মাথায় ছিল বিজয়ীর মুকুট, কিন্তু ঠিক পুরস্কার দেওয়ার মুহূর্তেই হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে। অ্যানাবেল জানত না এই অপ্রত্যাশিত মৃত্যু তার জীবনের গতি সম্পূর্ণ পাল্টে দেবে। গভীর শোকে বিধ্বস্ত হয়ে জেনেভা তার মেয়েকে একজন খ্যাতনামা স্থানীয় মরদেহ সংরক্ষকের কাছে নিয়ে যায়, আশায় যে মৃত্যুর শেষ মুহূর্তগুলোতে অ্যানাবেল যেন উজ্জ্বল থাকতে পারে। জেনেভা চলে যাওয়ার পর এলভিস ধীরে ধীরে মেয়েটির দেহটিকে ফিউনারাল হোমের ভেতরে ঠেলে নিয়ে যায়। অ্যানাবেলের ওপর ঢাকা দেওয়া সাদা কাপড়টি সরিয়ে নিতেই এলভিস যা দেখল তাতে স্তম্ভিত হয়ে যায়। কয়েকদিন আগে সে অ্যানাবেলকে এক ঝলক দেখেছিল, মাত্র এক চিলতে চোখে পড়া, কিন্তু অ্যানাবেলের দৃষ্টিনন্দন সৌন্দর্য নিঃশব্দে এলভিস ও তার বাবার হৃদয়ে গভীরভাবে চাপ ফেলে দিয়ে। কিন্তু ভাগ্য বড়ই নির্মম। তাদের দ্বিতীয় সাক্ষাৎ হলো একটি নিস্তব্ধ ও শীতল মর্গে। এলভিস ধীরে ধীরে একটি গ্লাসে লাল মদ ঢালে, জানালার নরম চাঁদের আলোয় স্নান করে। সে অ্যানাবেলের অকাল মৃত্যুতে শোকাহত হয়ে পড়ে। তবে এলভিস নিজেকে দ্রুত সামলে নিয়ে আবার তার বাবার দিকে ফিরে তাকায়। তার মনোযোগ আবার বর্তমান দায়িত্বে কেন্দ্রীভূত হয়। তবু যখন অ্যানাবেলের সৌন্দর্য তার চোখের সামনে ফিরে আসে, তার বুকের গভীরে এক সূক্ষ্ম কাঁপুনি জেগে ওঠে। এক অবর্ণনীয় অনুভূতি তার মনকে ঘিরে ধরে। নিজেকে সামলে রাখতে না পেরে এলভিস আলতো করে অ্যানাবেলের ঠোঁটে চুমু খায়, কিন্তু সেই সঙ্গে দুর্ঘটনাবশত ক্যামেরা শাটার চালু হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে জানালার ফাঁক দিয়ে এক ঝটকা বাতাস প্রবেশ করে, তাকে তার ঘোর থেকে টেনে বের করে আনে। জানালাটি বন্ধ করতে ছুটে গিয়ে কাচে প্রতিফলিত এক দৃশ্য দেখে তার বুক ধরফর করে ওঠে। অ্যানাবেল উঠে বসেছে। তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে যায়। সে স্থির দাঁড়িয়ে পড়ে। তবে অচিরেই ঘরে আবার নিস্তব্ধতা নেমে আসে। এলভিস ধীরে ধীরে এগিয়ে গিয়ে অ্যানাবেলের শরীর ছুঁয়ে দেখে তার জীবিত থাকার কোনো চিহ্ন আছে কিনা। চোখের সামনে দৃশ্যটি স্বপ্নের মতো মনে হলেও যখন তার কানে অ্যানাবেলের মৃদু ও উষ্ণ হৃদস্পন্দন ধ্বনিত হয়, তখন তার সব সন্দেহ দূর হয়ে যায় এবং সে এই অলৌকিক ফিরে আসাকে মেনে নেয়। এক মুহূর্ত দেরি না করে এলভিস জরুরি সেবায় ফোন দেয়। পরদিন সকালে অ্যানাবেল হাসপাতালে জেগে ওঠে। তার এই পুনরুত্থান পুরো মিডিয়া জুড়ে শিরোনাম হয়ে ওঠে। দায়িত্ববোধ থেকে চালিত হয়ে ডাক্তার জেনেভাকে অনুরোধ করে যেন তিনি অ্যানাবেলকে হাসপাতালের নিরাপত্তায় বিশ্রাম করতে দেন, মিডিয়ার চাপে না ঠেলে দেন। কিন্তু জেনেভা তাতে কর্ণপাত করেন না। সে দ্রুত অ্যানাবেলকে হাসপাতাল থেকে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ক্যামেরার ঝলকানিতে ঘিরে ফেলে সাংবাদিকেরা। সেই আলোয় হঠাৎ অ্যানাবেলের মনে ভেসে ওঠে একটি অস্পষ্ট ছবি, একটি ক্ষণিকের ছায়া, ধারার মতো নয়। এই সুযোগে জেনেভা অ্যানাবেলকে প্রতিটি সম্ভাব্য বিজ্ঞাপন ও চুক্তিতে ঠেলে দিয়ে। যদিও ক্লান্তি স্পষ্টভাবে অ্যানাবেলের মুখে লেখা ছিল, তবু জেনেভা সেদিকে কোনো মনোযোগ দিয়েনি। টানা 2 দিন ও আধা রাত ধরে শুটিং করার পর জেনেভা জানায় তারা বিকেলে শিকাগো যাবে ইন্ডাস্ট্রির সবচেয়ে নামকরা টক শোতে অংশ নিতে। কিন্তু অ্যানাবেল একদমই আগ্রহ দেখায় না, বরং তার মায়ের উত্তেজনাকে নির্লিপ্তভাবে উপেক্ষা করে। তখনই অ্যানাবেল উপলব্ধি করে তার জীবন যেন একটি ট্রেন, যার চালক কেবল তার মা। এই ট্রেন কোথায় যাচ্ছে তা জানার কোনো উপায় তার নেই। সে কেবল টেনে নিয়ে যাওয়া যাত্রী। আর তার হৃদয়ের গভীরে সেই নিষ্পাপ আকাঙ্ক্ষা এখনও নিঃশেষ হয়নি। হয়তো অ্যানাবেল যা চেয়েছিল তা শুধুই ছিল এক সরল চিন্তাহীন ছোট মেয়ে হয়ে বেঁচে থাকা। পেছনে ফিরে দেখলে সে যত বাহিকিকভাবে মোহময় দেখাক, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পাক, বাস্তবে এর পেছনে ছিল অন্তহীন চাপ আর বিভ্রান্তি। মঞ্চে নিখুঁত দেখানোর জন্য প্রতিদিন নিজের শরীরের বিরুদ্ধে লড়াই করেছে সে, নিজেকে জোর করে বমি করিয়েছে শুধু স্লিম থাকার জন্য। আর অ্যানাবেল যেন মঞ্চে ঝলমল করে। সেজন্য জেনেভা ইচ্ছাকৃতভাবে তার চেয়ে ছোট সাইজের পোশাকও নির্বাচন করেছিল। ফলে আবারও অ্যানাবেলকে বাথরুমে গিয়ে কঠোর উপায়ে ওজন কমাতে হয়েছিল। কিন্তু তার জীবন ছিল এক কোমল ফুলের কুড়ির মতো, যা ধীরে ধীরে সহিহীন চাপে শুকিয়ে যাচ্ছিল। ভাগ্য ভালো যা তাকে আরেকটি সুযোগ দিয়েছিল। কিছুদিন পর অ্যানাবেল এলভিসের বাড়ি খুঁজে পায়। তবে সে এলভিসকে দেখতে আসেনি। সে চেয়েছিল এলভিসের বাবা চার্লির সঙ্গে কথা বলতে, জানতে চেয়েছিল সে কিভাবে বেঁচে ফিরেছিল। কিন্তু হয়তো কোনো অদৃশ্য চাপের কারণে এলভিস তাকে সত্যিটা দেয়নি, বরং দরজার কাছ থেকেই তাকে ফিরিয়ে দেয়। কিন্তু মেয়েটি ধীরে ধীরে দূরে সরে যেতে থাকলে এলভিস হঠাৎ বলে ওঠে, বাই দ্য ওয়ে, মাই নেম ইজ এলভিস। অ্যানাবেল বলে, আমার নাম অ্যানাবেল। তারপর এলভিস বলে, বাই। অ্যানাবেল হেঁটে চলে যায় আর এলভিস চুপচাপ জানালার কাছে গিয়ে দাঁড়ায়। কিন্তু অ্যানাবেল তৎক্ষণাৎ তার দৃষ্টি অনুভব করে। এলভিস কখনো কল্পনাও করতে পারেনি যে মেয়েটি নিঃশব্দে তার জানালার বাইরে দাঁড়িয়ে আছে। সেই নির্বে তার ভাগ্যচক্রের গতি শুরু করে দিয়েছে। অ্যানাবেল বাড়ি ফিরে আছে, কিন্তু ঘরে ঢুকতেই আবার সাংবাদিকদের ভিড় তাকে ঘিরে ফেলে। সে এখনো ভালোভাবে শ্বাসও নিতে পারেনি। এমন সময় ঘরের চারপাশে জেনেভার অধৈর্য গর্জন ছড়িয়ে পড়ে, যে প্রতিটি পরিকল্পনা তখনই বাস্তবায়ন করতে হবে। এত চাপ আর সহ করতে না পেরে অবশেষে অ্যানাবেল মায়ের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সেই রাতে এক পুরনো আতঙ্ক ফিরে আসে আর অ্যানাবেলের আত্মার জানালায় কড়া নাড়ে। সে স্বপ্ন দেখে সে শুয়ে আছে এক সরু কফিনে, আর তার মা ও অন্যরা মুখে ঠান্ডা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, যেন তার যন্ত্রণা ও সংগ্রামের কোনো মূল্য নেই। সেই ঠান্ডা দৃষ্টি তার হৃদয়ে গভীর ছাপ ফেলে দেয়, আর সে কেঁদে জেগে ওঠে। অসহনীয় বেদনা আর হতাশার মুখোমুখি হয়। অ্যানাবেল সিদ্ধান্ত নেয় সে সেই বাড়ি ছেড়ে দেবে, যা এতদিন ধরে তাকে দমিয়ে রেখেছিল। ঠান্ডা বাতাস তার ত্বকে কামড়াতে থাকে, কিন্তু সেই বাতাসে সে এক বিরল স্বাধীনতার স্পর্শ অনুভব করে। ধর্মীয় বিশ্বাসে পরিচালিত যেন সে